হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে 8টা বাজে। সকালে সব কাজ করেছি, যেমন প্রত্যেক দিন লক্ষ্মীমন্ত বউ হয়ে সব কাজ করি, তেমন সকালের কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম একটু আয়নার সামনে। স্নানটুকুও সারা হয়ে গিয়েছিল, ঠাকুর ঘর থেকেও ঘুরে চলে এসেছিলাম। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোও সব মেলে দিয়েছিলাম। তবে আজকে না ব্যালকনিতে মেলেছি, খুব রোদ উঠেছে আজকে, তাই ছাদে আর মেলিনি। ও এমনিই শুকিয়ে যাবে, এটা আমি জানি। তো নিচে নেমে একটু আয়নার সামনে সময় কাটিয়ে আর ঘরে ধূপ দিয়ে নিয়েছিলাম, জানেন তো। তারপর চলে এলাম সোজা রান্নাঘরে। আর এই সময় না আমার রান্নাঘরে একটু রোদ আসে। ওইটা তো পূর্ব দিক, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমার ডান দিকটাই পূর্ব দিক, তো ওই দিক থেকেই রোদটা আসে। যাই হোক, চাটা বসিয়ে দিলাম। কদিন ধরে না চা খেয়ে পেটে ব্যথা হচ্ছিল, বেশ 2-3 দিন চা খাইনি। আবার আজকে ইচ্ছা হলো চা খেতে। ওই দুধটা ঘরে থাকলে না আমার ভীষণ ভালো লাগে চা খেতে। তো চায়ের জল চাপিয়ে দিলাম আর চাটাও বসিয়ে দিয়েছিলাম। একদম দুধটা উতলে উঠেছিল, মানে দুধ আর জল মিশিয়ে যেটা হয় সেইটা, তো দুধই বলি, উতলে উঠেছিল। চিনি দিয়ে দিয়েছিলাম আর তারপর চাটুকুও দিয়ে দিলাম। আমি সত্যি বলছি, এই আসামের চাটা যে তমাল এত ভালো নিয়ে এসেছে, আমি কি বলবো। এত ভালো লিকার হয়, এত ভালো চাটা না, আমি তারিফ না করেই পারছি না তমালের। যেমন তমাল কয়েকটা জিনিস একটু গন্ডগোল করে দেয়, তো আজকে ঠিকঠাক চা নিয়ে এসেছে। আর চা তৈরি করতেও খুব একটা ভালো পারে না, হয় লিকার কম দেবে, না হলে চিনি বেশি। তো সেই জন্য না ওর হাতে চা আমি চট করে খেতে চাই না। তো এরপর চাটা আমি ছেঁকে নিলাম। বাবুইয়ের আর আমার। তমাল শুয়ে আছে, উঠবে এক্ষুনি। আর এই যে প্রত্যেক দিনের এক জিনিস আমার, একটু বেশি একটু কম। তো ভাবলাম দূর বাবা, এইটুকু চা খাবো না, একটুখানি বাবুইয়ের থেকে ঢেলে নিই। তো সেই বলে চাটুকুও ঢেলে নিলাম। দুজনে প্রায় সমান সমান একটু চা খাই বসে। বাবুইকে চাটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি একটু বসলাম শান্তিতে চাটা নিয়ে। এই সকালবেলার এইটুকু শান্তিতে আমি বসবো, একটু শান্তিতে চা খাবো, আর তারপরেই তো শুরু হবে যুদ্ধ। তো চাটুকু খেয়ে কমপ্লিট করে এবার তো কাজ করতে হবে। ওই যে বললাম, লক্ষ্মীমন্ত বউ হয়ে আমি আমার সব কাজ, কর্তব্য, দায়িত্ব পারফেক্টলি একদম পালন করে ফেলি, কোথাও কোনো খুঁত রাখি না। খুঁত লাগলে কে কী বলবে জানি না, ডেফিনেটলি বলবে। সব কিছু সুন্দর থাকে বলেই হয়তো কেউ কিছু বলে না, একটু অসুন্দর দেখলেই আমরা কিন্তু খুঁত ধরতে শুরু করি। তার ভালো কী আছে সেটা কিন্তু আমরা জাস্ট ভুলে যাই। আমরা মানুষের খারাপ দেখতে পেলে সেটার উপরে সাই করে লাফ দিয়ে পড়ি। তো সেটা কথা নয়। তো কাজকর্মগুলো করে নিলে না আমারই পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো আগে বিছানাটা তুলে নিই, তবে তার আগে না একটু ভাবলাম ঝেড়ে দিই খাটের এই কাঠের ওপরটা, কি বলে ডিজাইনটার এখানটা, একটু হালকা হাতে ঝেড়ে দিই। তো সেই জন্যই শুরু করলাম এই কাজটা। তো ওইটুকু আগে ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে চাদরটা চেঞ্জ করি, চাদরটা পেতে দিই। তো এই বলে চাদরটা পেতে দিলাম। তমাল এসে গিয়েছিল এর মাঝে। তমাল বাজারে গিয়েছিল, বাজার মানে মুদিখানা বাজার, জানেন তো। আমার মুদিখানা কবেই ফুরিয়ে গেছে, মানে বলতে গেলে এ মাসের মুদিখানাটা আমি এতটাই সাশ্রয় করে চলেছি, আমার প্রায় 1.5 মাস হয়ে গেছে মুদিখানা, 1.5 মাসের বেশি। আজকে তো প্রায় 21-22 তারিখ হয়ে গেল। তো আজকে আমি বললাম তুমি মুদিখানা না হলে আমি রান্নাই বসাবো না। রান্না আমি অনায়াসেই বসাতে পারতাম, কোনো সমস্যা হতো না। তবে তমাল হয়তো আজকেও লেট করে দিত, আনতো না পরে বলে, অন্য কাজে ব্যস্ত হয়ে যেত। তাই আমি বললাম তুমি বাজারে না গেলে, আমার গ্রসারিগুলো বাড়িতে এনে না দিলে আমি রান্না করবো না, আমি রান্না করতে পারবো না, কিছু নেই বাড়িতে। বলে নেই মানে তোমার আবার নেই, আমাকে আবার তমাল এই কথাটাও বললো। তো যাই হোক, তমাল গিয়েছে জিনিসপত্রগুলো আনতে এবং নিয়েও চলে এসেছিল। আর সেই ফাঁকে আমি ওর জিনিসটা হাত থেকে নিলাম, নিয়ে ও আবার বেরিয়ে গেল কাজে। আর তারপর আমি এই ঘরে এসে বিছানাটা ভালো করে তুললাম, স্টোরেজ যেখানে ভেতরে স্টোর করি ওই জিনিসগুলো ভেতরে সব ঢুকিয়ে দিচ্ছিলাম।
আর সেই তমাল সেই আসাম থেকে ফেরার পরে না মানে একটু লেজি হয়ে গিয়েছিলাম, ব্যাগটা এখনও আমার ধোয়া হয়নি। এই ব্যাগটাকে ধুতে হবে, ধুয়ে আবার তুলতে হবে তো না। আর এরপর আমি ভাবলাম খাটের এই সাইডগুলোও একটু ভালো করে ঝেড়ে দিই, কতগুলো একটু ঝাড়াঝুড়ু করে নিই। আজকে ঘরে মোটামুটি সব আসবাবই একটু একটু করে ঝেড়ে ফেললাম। ধুলো আজকে খুব একটা পড়েনি, কদিন ধরে কন্টিনিউয়াসলি করছি তো সেই জন্য। তো ড্রেসিং টেবিলটা একটু আগোছালো হয়ে গিয়েছিল, তো ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিই। আগোছালো থাকলে ওই যে বলি কার সমস্যা হয় জানি না, সবচেয়ে বেশি সমস্যা আমারই হয়। তো আমার বড় ঘরে সব কাজ করে আমি চলে এলাম বাবুয়ের ঘরে। ওর ঘরের বিছানাটা তুলে দিই, ও ঘরেই আছে। পায়ের ব্যথাটা না, ব্যথা নেই কিন্তু ওই যেটা ছড়ে মতন গেছে, জায়গাটা ঘা মতন হয়ে আছে, জায়গাটা খুব একটা ভালো নেই। ভাবছি বা একটু অর্থোপেডিক না দেখাতে হয়। তো এদিকে ওর বিছানাটা একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তারপর আবার এসেও এই ঘরেই পড়তে বসে যাবে। তো এই ঘরটা গুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে সোজা চলে এলাম আমি রান্নাঘরে। বাবুইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমারও না বেশ জোরে খিদে পেয়েছিল। তবে আজকে আমি কিছু ঘরে ব্রেকফাস্ট রেডি করিনি, আজকের খাবারটাও বাইরে থেকে এসেছিলো। এই কদিন না আমার খাবারগুলো একটু বাইরে থেকে আসে, খুব একটা যে আমার দোষ আছে সেটা নয়, ঘরে কিছু জিনিস নেই বলে না আমি বাড়িতে খাবারটা রেডি করতে পারছি না। তো বেশ কদিন পর পর পরোটাটা খাওয়া হচ্ছে, আর এতই সুস্বাদু না পরোটাটা, কি বলবো। আমাদের এখানেই পাওয়া যায় দাদা বৌদির পরোটা, আমিষ পরোটা, খুবই ভালো খেতে হয়। তো যাই হোক, আমি খুব একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো রান্নাঘরেই না খাবারটা কমপ্লিট করলাম খাওয়াটা। আর এবার তো একটুখানি বাসন টাসনগুলো পড়েছে, সেইগুলো মেজে নিতে হবে, না হলে ওই যে বলি ঘরদোরটা আগোছালোই হয়ে থাকবে। আর রান্নাঘরটা আগোছালো হয়ে থাকলে আমি ঘোড়ার ডিম রান্না করব কি করে। আর তার মধ্যে আমি আর একটা কাজ এগিয়ে নিয়েছিলাম আমার, যেটা হচ্ছে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম। চালটা ভিজিয়ে রাখলে না বেশ উপকার হয়। তো চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিছু বাসন যেগুলো আমি একটু ভালো করে মেজে নিলাম। আর সকালবেলা যে ওই দুধটা গরম করেছিলাম সেটা বাইরেই পড়ে আছে, সেটাও ফ্রিজের মধ্যে তুলে দেবো। তো সব বাসন টাসনগুলো মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আর তারপরে ডিম এনেছিল তমাল, তো সেই টিমগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে সেগুলো আবার ফ্রিজের মধ্যে তুলে দিই। আর ওই যে বললাম না তমাল সব গ্রসারি এনে দিয়েছে, আর ওই বস্তাটায় করে এনে দিয়েছে সব কিছু, আবার ওগুলোও তো গুছিয়ে তুলতে হবে, এই এক ঝামেলার কাজ। দেখি কখন করি ওই কাজগুলো আবার। আজকে না রান্না করব ভেবেছি একটুখানি ঢ্যাঁড়স ভাজা, মুসুর ডাল, আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা। তো মুসুর ডালটা না যা আছে আমার হয়ে যেত, কিন্তু
তাও ভাবলাম যে না, এই বস্তাটা খুলে ওর ভেতর থেকে মুসুর ডালটা বার করি। তো সেই জন্য বার করলাম, আর তারপর ভাবলাম না এমনি রাখবো না, কন্টেনারটার মধ্যে ঢেলেই দিই। ওই যেটুকু আছে ওইটুকু দিয়ে, আর একটা ছোট্ট প্যাকেটে একটুখানি ডাল আছে, তো ওইটুকু দিয়ে না হয়ে যাবে যেত। তো যেহেতু বার করলাম, ভাবলাম কন্টেনারটা ঢেলে দিই। আর ঢেলে দেওয়ার পরে কি মনে হচ্ছিল জানেন, এই রাম, কন্টেনারটা একটু ধুয়ে নিলে ভালো হতো, ধুলো ধুলো মতন লাগছিল। তো যাই হোক, হয়ে গেছে। হওয়ার পর মনে হয় তো আর কিছু করে না, মানে কিছু হয় না, মানে কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, সেই হয়েছে আজকে আমার অবস্থা। তো ডালটা ঢেলে নিলাম, এবার দেখি রান্নাবান্নাগুলো শুরু করে দিই। তো ডালটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে, আর মুসুর ডালে এত যে কেন ফেনা ওঠে আর ভালো লাগে না, তো খুব ভালো করে না মুসুর ডালটা ধুয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর বসিয়ে দিলাম। তারপরে যখন আবার ফুটতে শুরু করবে না, তখনও একটা কেমন ফেনা আসে, ওগুলো আমি সব তুলে ফেলে দিই। আর চালটা তো বললাম আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটাও আর একবার ভালো করে ধুয়ে নিয়ে মানে বসিয়ে দেবো। ভাতটাও একটু ধুয়ে নিই ভালো করে, অনেকক্ষণ ভেজানো ছিল, জাস্ট ভেজানো ছিল, ধুইনি। এবার একটু ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর ওই যে বললাম ঢ্যাঁড়স ভাজবো, তো ফ্রিজ থেকে ঢ্যাঁড়সটা বার করে নিয়েছিলাম জানেন তো। তো ঢ্যাঁড়স ভাজবো বলে ঢ্যাঁড়সগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। আর আমার ছোটো না কি করতো বলুন তো, যেমন করে তরকারিতে ঢ্যাঁড়স দেয় ঠিক উঠতো, মানে অত বড় বড় করে ঢ্যাঁড়স কাটতো। আর আমার মা বলতো, মা আপনি এত বড় করে কেন ঢ্যাঁড়স কাটেন ভাজার জন্য? বললো খাও তো বাপু, আমার ছোটো না বলতো যে যেমন হয় পেটের মধ্যে গেলেই হলো। এই সমস্ত কথা, ছোটোবেলার কথা কিছু কিছু মনে পড়লে বেশ হাসি পায়, মজা লাগে। আর আমার ছোটো না গরম গরম রুটি খেতে কী ভালোবাসে, এখনও বাসে। তো যাই হোক, আমি আপাতত তো ঢ্যাঁড়স কাটি, রুটির কথা না হয় পরে হবে। তো ভাতটা ফুটছিল একদিকে, ডালটা হয়ে গিয়েছিল, ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে না আমি কড়াটা গরম বসালাম আর তেলটা দিলাম। এখন না তেল ঢালতে আমার ভালো লাগছে না, সাদা তেলে অন্তত মানে বেগুন এই কিছু ভাজাভুজি করা যায়, খুব একটা করি না আমি, কিন্তু এখন সর্ষে তেলটা যদি ব্যবহার করে নিই না, ইলিশ মাছ ভাজতে সমস্যা হবে। আর পৃথিবী একদিকে হলেও ইলিশ মাছ তো আর আমি সাদা তেলে ভাজবো না। তো সেই জন্য মানে তেল ঢালার কুড়েমির জন্য আর সাদা তেলেই আজকে ঢ্যাঁড়স ভাজছি। আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছিলাম, ভাজাও হচ্ছিলো বেশ। আর তখন আমি এর মধ্যে একটুখানি লবণ দিলাম, লবণ আর হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপরে ঢ্যাঁড়স তো আর কতক্ষণ লাগবে ভাজতে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম জিনিসগুলো, দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাতে ঢাকা দেওয়ার যে হয় না, যেটা ভাতের হাঁড়ি ঢাকা দিই, ওটা কি করতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, এখন আর মনে নেই। মানে দেখলাম দুধের ঢাকা ছিল, তো সেটা বার করলাম। আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল, তো উপর দিয়ে নিলাম। আর ঢ্যাঁড়সটাও না ভেজে বেশ অনেকক্ষণ তুলে নিয়েছি, তবে মাছটা ভাবলাম একটু পরে ভাজবো, তবে টুকটাক দু একটা কাজ করে নিই। কিছু বাসন মেজেছিলাম না, সেগুলো গুছিয়ে তুললাম। আর তারপরে ওই যে ভাবলাম তমাল যে গ্রসারিগুলো নিয়ে এসেছে সেগুলো স্টোর করে ফেলি। যা জিনিস তমাল এই মাসের শেষে নিয়ে এসেছে না, এটা আমার পরের মাস হয়ে তারপরের মাসেও কিছুদিন চলে যাবে, এই করি আমি। তো তারপরে ভাবলাম যে না, যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানেই রাখছি, মানে কিছুটা একটা জায়গায় স্টোর করি আর কিছুটা কন্টেনারের মধ্যে ঢেলে দিই, মানে যেটা যেভাবে রাখতে হয় সেটা সেইভাবেই আমি রেখে থাকি। তো আপাতত সেই কাজগুলোই ঠিকঠাক করে নিই। যেমন
কি বলবো, মুগ ডালটা তারপরে গোবিন্দভোগ চালটা তুলে দিয়েছিলাম। তারপর বললাম না, কন্টেনারেই ভরে দিই, ওই কন্টেনার পরে ধোবো, নইলে এই কাজটা ফেলে রাখলে না আবার সেই সন্ধে হয়ে যাবে, আবার তখন মশার কামড় খেতে খেতে ভালো লাগে না সব সময় এত কাজ করতে। তো যাই হোক, ভালো করে জিনিসগুলো একটু গুছিয়ে নিই, তো আমার কাজটাই না অনেকটা সহজ হয়ে যাবে। আর রান্না বলতে তো সেরকম কিছু বাকি নেই, এখন শুধু বাকি আছে একটু মাছ ভাজা, বাস এইটুকু হলেই হয়ে যাবে। তো আপাতত এই কাজটাই করে নিই। বলতে বলতে আমার বাবুয়ের খিদে পেয়ে গেছে, ও স্নানেও চলে গেছে, আমাকে বললো মাম্মা মাছ ভাজবেন কখন? আমি বললাম বাবা তুমি স্নানে যাও, আমি মাছটা ভেজে ফেলছি। বাবা লক্ষ্মী ছেলে আমার, তোমার কথা না রাখলে হয়। তো সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর মুড়ো ছিল 2খানা, তো ভাবলাম মুড়োটা ভেজে সাইড করে রেখে দিই, তোমার শাক আনলে শাক দিয়ে করব। আর ওই যে বললাম না আলু মেখেছি, আলু সেদ্ধ দিয়েছি, তো আলু সেদ্ধটা একটু মেখে নেবো, একটা কাঁচা লঙ্কা একটু লবণ আর তেল দিয়ে মেখে নেবো। ইলিশ মাছের তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু সেই লাগে, সেই। আর আমার খিদে পেয়েছিল, বাবুয়েরও খিদে পেয়েছিল, বাবুই খেতে চলে গেছে, খাওয়া দাওয়া ওর কমপ্লিট। তা আমি ভাবলাম তাহলে আমিও খেয়ে নিই, তমালের আস্তে আস্তে আজকে খুব দেরি হবে সেটা আমি জানতাম। আর এটা সত্যি কথা, আমি যে রোজ তমালের জন্য ওয়েট করি একদমই না, আমার খিদে পেলে আমি থাকতে পারি না, আর না খেলেই না আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো অ্যাকচুয়ালি গলব্লাডার অপারেশন হয়েছে, তো অ্যাকচুয়ালি তার আগে থেকেই হয় আমার, আমি সহ্য করতে পারি না খিদে, আর সহ্য করে যদি থাকি সেটা আমার সন্ধ্যের পর থেকে পেটের ব্যথা শুরু হয়ে যাবে, গ্যাস ফর্ম করে যায়। তো যাই হোক সেটা পরের কথা, আমি আপাতত খেতে বসে গেলাম। এরপর সমস্ত কাজ হয়ে গিয়েছিলো, তমাল এসেছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু মানে আমার কাজকর্ম হতে, মানে এই রান্নাঘরের বাকি কাজ হতে একটু বেলা হয়েছে, ইচ্ছে করেই বেলা করেছি জানেন তো। মানে আমার কাজকর্ম যেহেতু হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, আমি বসে বসে এই কিসব করছিলাম। তারপরে তমাল এলো, ওকে খেতে দিলাম, বাকি বাসন টাসনগুলো মাজলাম, গ্যাস আভেন পরিষ্কার করলাম। আর এই যে কাঁচের বোতল বলে না আমি কলপারে নিয়ে যাই না, এখানেই সব করে নিই, মানে এখানে জল ভরে নিয়ে এসে বোতলগুলো ভরে নিই। আর তারপরে একটু ঘরদোরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। বেলা হয়েছে, বেলা মানে রীতিমতো বিকেল বিকেল হয়ে এসেছে এখন। তো এইটুকু কাজকর্ম করে নিই, আর এবেলার মতন শেষ হবে কাজ। তারপরে একটু রিল্যাক্স করব, একটু ফোন দেখব, এই আর কি। তো ব্লগটা আজকে তাহলে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।